বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে ধারাবাহিক টিউটোরিয়ালের অংশ হিসাবে তৃতীয় অধ্যায় অর্থাৎ আমরা বীজগণিত চ্যাপ্টারে চলে আসছি। আমি 1.3 এর আগে 1.1, 1.2, 1.3 এই অঙ্কগুলো সব কইরা দিছি পাটিগণিতের। আজকে আমরা বীজগণিত অঙ্ক নিয়ে আলোচনা করব। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিসংখ্যান সবগুলা চ্যাপ্টার বাই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের আমার এই চ্যানেলে দিব। তোমরা সেখান থেকে দেখে অথবা বুঝে পড়াশোনা করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা। তো দেখো, আমাদের আজকের যে আলোচনার টপিক সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার অর্থাৎ INT, ইন্ট নাম্বার, NUMBER, ইন্টিজার নাম্বার, যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়। মূলত আমাদের এই চ্যাপ্টারটা সংখ্যা নিয়েই আলোচনা করা হয়েছে। তো আমরা সংখ্যা সম্পর্কে আগে একটু ধারণা নেই, তারপরে কিছু কাজ আছে, ওই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে একটা কাজ আছে, এই যে একটা কাজ আছে, এই কাজগুলো আমরা করে দেব। তার আগে আমাদের চলো সংখ্যার ধারণাটা সম্পর্কে একটু জেনে নেই। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার আবার অনুরোধ যে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখো, এখানে বলছে কি যে সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য বিভিন্ন ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয়। অর্থাৎ তুমি কল্পনা করো, প্রাচীনকালে মানুষ যখন বসবাস করত তখন তাদের চাহিদা ছিল সীমিত, কিন্তু সময়ের পরিক্রমায় মানুষের চাহিদা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সভ্যতাও দিন দিন কি হয়েছে, বিকশিত হয়েছে। এই যে সভ্যতা বিকশিত হয়েছে, এর ফলে মানুষ এবং প্রাণীর বেশি সংখ্যক সংখ্যা নিয়ে কাজ করতে হয়েছে। সেখান থেকে মূলত সংখ্যার আসলে উৎপত্তি বা ধারণা। এই যে দেখো, সেখান থেকে গণনার জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত প্রতীক, সংখ্যা প্রতীকের। যেমন আমরা এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এই 10টা প্রতীক বা অঙ্ক দ্বারা সব সংখ্যাই লেখা হয়। অঙ্কগুলোর সক্রিয় বলতে নিজস্ব, অঙ্কগুলোর নিজস্ব বা প্রকৃত মান যথাক্রমে এই যে এটার মান 1, এটার মান 2, এইভাবে আসলে 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এভাবে বুঝেছি। এই অধ্যায়ে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার ধারণা পাবো, পূর্ণ সংখ্যা, সংখ্যা রেখা স্থাপন, তাদের তুলনা এবং যোগ ও বিয়োগ ফল নির্ণয় প্রক্রিয়া আলোচনা করব। অর্থাৎ আমরা এখানে সংখ্যা নিয়েই মূলত কাজ করব এবং সেই সংখ্যাগুলো সংখ্যা রেখার মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে একটা সংখ্যা ধনাত্মক হয়, কিভাবে একটা সংখ্যা ঋণাত্মক হয়, এগুলো আমরা জানবো। তো এরপরে আমরা নিচে দেখি কি বলছে। ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা সম্পর্কে দেখো, তমা ও সালমা খেলার জন্য সমদূরবর্তী 25টি বিন্দু 0 থেকে 25 পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত একটা স্কেল নিল। এই যে ধরো এইরকম একটা সংখ্যা, এই যে এখানে সমদূরবর্তী, ধরো এখানে যদি পরবর্তী গড় রাখতাম তাহলে এটা কি হইতো, 7 হইতো। পরের গড় যদি আমি এখানে রাখতাম তাহলে এটা কি হইতো, 8 হইতো। এভাবে 9 হইতো, এভাবে 10 হইতো। এভাবে সংখ্যাগুলো কি হইতো, পরবর্তী ঘরগুলা এভাবে মার্কিং হইতো। এবং এই ঘরে এখানে তমা আর হলো সালমা খেলার জন্য সমদূরবর্তী 25টা বিন্দু, অর্থাৎ 0 থেকে 25 পর্যন্ত, এই যে 0 থেকে এইভাবে 25 পর্যন্ত সে কি করছে, সংখ্যা নিছে। একটা স্কেলের উপরে এইভাবে সংখ্যাগুলা দিয়ে দাগ কেটে নিছে। শুরুতে 0 বিন্দুর উপরে
তারা তাদের গুটি দুটি রাখলো। নীল ও লাল রঙের দুইটা ছক্কা একটা ব্যাগে রাখা হলো। তোমরা নিশ্চয়ই লুডুর নাম শুনছো। লুডুর কোট এরকম হয় নিশ্চয়ই। ধরো এই পাশে এখানে ধরো এরকম 2 হয়, আবার দেখো এখানে এরকম ছক্কা হয়, এখানে ধরো 4 হয়, এখানে ধরো 5 হয়, এখানে ধরো 1 হয়, এরকম হয় কিন্তু। তা এটা ধরো একটা লুডুর কোট। আবার এখানে আর একটা লুডুর কোট আছে নীল রঙের। ধরো এটা, এই যে এটা নীল রঙের। এখানে ধরো নীলটা আসলে তো বোঝা যায় না, আমি এটা দিয়ে দেখাইতেছি। ধরো এটা একটা নীল রঙের, এই যে এটা ধরো আর একটা লুডুর কোট। তা এইভাবে দুইটা লুডুর কোট রাখছে। এই যে দেখো, খেলার নিয়ম অনুসারে লাল রঙের দুইটা ছক্কা একটা ব্যাগে রাখলো, অর্থাৎ এই পাশে রাখলো বা এই পাশে রাখলো, যে কোনো এক জায়গায় তারা ওই ছক্কার গুটি দুইটা রাখলো। এখন খেলার নিয়ম অনুসারে একজন একটা ছক্কা উঠিয়ে নিক্ষেপ করবে, তারপর নিক্ষেপ করা ছক্কাটা ব্যাগে রেখে দ্বিতীয় জন একটি ছক্কা উঠাবে। অর্থাৎ আমরা জানি যে লুডো খেলায় তোমরা জানো যে গুড়ি যদি উঠাইতে হয় তাহলে ছক্কা দিয়ে গুড়ি উঠাইতে হয়। ছক্কার পরে যদি 2 হয় তাহলে এই যে 1 ঘর 2 ঘর এখানে এসে তখন গুড়িটা পড়ে। আবার যদি 3 ঘর হয় কারোর তাহলে এই যে এই ঘরে এসে 3 ঘরে পড়ে। এভাবে 25 যদি হয় কারোর তাহলে এই ঘরে এসে পড়বো। এইভাবে আমরা গুটিগুলা গুন্না গুন্না বসাই। তাই এইটাই বলছে যে একজনে ছক্কা মেরে ছক্কাটা ব্যাগে রাখবে এবং দ্বিতীয় জন আবার ছক্কা মেরে গুড়ি উঠাবে। এভাবে নিক্ষেপ করা ছক্কাটা লাল হলে সে যে সংখ্যাটি উঠবে তার গুটি তত ঘর ডান দিকে যাবে। মানে নিক্ষেপ করা যে গুটিটা, ওই গুটিটার উপরে যত দাগ দেখাইবো, যত কটা বিন্দু দেখাইবো, অত ঘর পর্যন্ত তাদের গুটিগুলা যাবে। কোন দিকে? ডান দিকে। আবার ছক্কাটি নীল হলে যে সংখ্যাটি উঠবে তার গুটি তত ঘর বামে যাবে। এখন দেখো এখানে কিন্তু সবে ডান দিকে, বাম দিকে কিন্তু কোনো ঘর নাই। তাহলে এখন বাম দিকে বলছে যে নীল রঙের গুটিতে যদি কোনো সংখ্যা ওঠে সেটা বাম দিকে যাবে, লাল রঙের গুটিতে কোনো সংখ্যা ওঠে সেটা ডান দিকে যাবে। কিন্তু প্রশ্ন হলো, জিরো বিন্দুর বাম পাশে কি কোনো ঘর নাই? এই যে জিরো বিন্দুর বাম পাশে কি কোনো ঘর নাই? এই পাশে কোনো ঘর নাই, এরকম কোনো ঘর নাই। এমত অবস্থায় নীল রঙের ছক্কা নিক্ষেপ করার পর তারা গুটি সরাবে কোন দিকে? তাহলে নীল রং যিনি নিছেন উনি যখন নিক্ষেপ করবেন গুটি, তখন ওনার গুটি উনি কোন দিকে সরাবেন? এটা একটা প্রশ্ন রাখছে তোমাদের এখানে, বলছে যে এটা কিভাবে করব। তমা ও সালমা তখন একই ধরনের নীল রঙের একটা স্কেল বাম পার্শ্বে স্থাপন করে খেলাটা শেষ করলো। উল্লেখ্য, খেলাটি শেষ করার শর্ত ছিল যার গুটি ডান দিকে পর্যন্ত যাবে সে জয়ী হবে, আর যার গুটি বাম দিকে যাবে সে পরাজিত হবে। অর্থাৎ বাম দিকের সংখ্যা, তাহলে এখান থেকে বলতাম যে ডান দিকের সংখ্যার ভ্যালু বেশি এবং বাম দিকের সংখ্যার ভ্যালু কম। এটাই এখানে আসলে বন্ধুরা এত থিওরি বিষয়ে আলোচনা করছে। পরবর্তী আলোচনায় দেখে যাই। অপর একদিন খেলার জন্য তারা কোনো নীল স্কেল না পেয়ে দুইটা একই ধরনের স্কেল বিপরীত দিকে স্থাপন করলো। তারা একত্র হলো যে শূন্যের বামে অর্থাৎ বাম দিকের স্কেলের সংখ্যাগুলোর সাথে একটি চিহ্ন বসিয়ে নিতে হবে এবং সেটা হবে কি বিয়োগ চিহ্ন। এই যে দেখো এখানে একটা ঘর আছে, এখানে শূন্য বিন্দু দিছে, এই বরাবর শূন্য বিন্দু দিয়া এই পাশে সব প্লাসের মান নিছে আর এই পাশে সব কি দেখো মাইনাসের মান নিছে। অর্থাৎ বাম দিকে যেই সংখ্যাগুলো যাবে এখানে যদি এরম যায় তাহলে মাইনাস দিয়া যোগ করতে হবে, এখানে এরম গেলে মাইনাস নিতে হবে। অর্থাৎ মাইনাস চিহ্নটা সংখ্যার বামে বসাইতে হবে। এই যে সংখ্যার বামে মাইনাস চিহ্ন যুক্ত এই ধরনের সংখ্যাকে বলা হয়েছে কি ঋণাত্মক সংখ্যা বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখো ঋণাত্মক সংখ্যা কাকে বলে? মাইনাস চিহ্ন যুক্ত বা মাইনাস যুক্ত সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি দেখো, মনে করি শিপন ও রাজু কোনো স্থানের শূন্য বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। শূন্য বিন্দু ডান দিকে ধাপকে প্লাস চিহ্ন দ্বারা এবং বাম দিকে তাকে মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করলো। শিপন যদি ডান দিকে 5টি ধাপ অতিক্রম করে তাহলে তারা অবস্থানকে প্লাস চিহ্ন দ্বারা বোঝাবে। যেমন ধরো এখানে একটা সংখ্যা রেখা তারা আঁকছে,
আঁকার পরে ধরো এটার আমরা মধ্যবিন্দুতে চিহ্নিত করলাম এটা 0 দ্বারা, তাহলে এই পাশেরটা হলো ডান, এটা ডান পাশ, আর এটা হচ্ছে তোমার বাম পাশ। সাদা কালি দিয়ে লাগলে মনে হয় ভালো হইতো। এটা বাম পাশ, আর এটা হচ্ছে আমাদের ডান পাশ। এখন কেউ যদি ডান পাশে আসে, যেমন 1 2 3 এমন যদি আসে, তাহলে 1 2 3। আর কেউ যদি বাম পাশে যায় তাহলে 1 2 3, তার বেলা হবে -1 -2 -3। তো এই যে শিপন যখন 5 গজ যাব তখন +5 হইব, অর্থাৎ +5 হইব। এখানে এই পাশে আসলে এই প্লাসগুলো না দিলেও হয়, এগুলা দ্বারা এমনিই প্লাস বোঝায়, এখানে তোমার প্লাস দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু মাইনাস বাম দিকে যখন যাবে তখন অবশ্যই এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। তাই এইখানে কিন্তু এই কথাই বলছে যে কেউ যদি শিপন যদি ডান দিকে 5 ধাপ যায় তাহলে সে কি করবে, +5-এ যাব। এই যে 5 ধাপ গেলে +5-এ যাব, আর 4 ধাপ গেলে -4 ধাপে যাব। এখন এখানে একটা কাজ আছে, দেখো প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন সহকারে লিখতে হবে। যে শূন্য বিন্দুর বাম দিকে 4 ধাপ, শূন্য বিন্দুর বাম দিকে দেখো আমি এখানে লিখছি শূন্য বিন্দুর বাম দিকে 4টি ধাপ বলতে কি বুঝেছে, ধরো আমি এটারে একটা শূন্য বিন্দু দ্বারা চিহ্নিত করলাম, আমি কোন দিকে যাইতেছি, বাম দিকে। তাহলে বাম দিকের মানগুলো সাধারণত কি ঋণাত্মক হয়, -1 -2 -3 -4। তাহলে এখানে কত হবে, -1 হবে, -2 হবে, -3 হবে, আর -4 হবে। তাহলে এই যে বন্ধুরা তোমাদের এইখানে যে এই যে একটা কাজ, ক নম্বরে যে কাজটা, এই ক নম্বরের কাজটা তোমরা এইভাবে লেখা দিবা যে শূন্য বিন্দুর বাম দিকে 4টি ধাপ, অর্থাৎ এইভাবে একটা সংখ্যা রেখা আইখা সুন্দর করে সংখ্যা রেখাটা তোমরা স্কেল দিয়া এবং পেন্সিল দিয়া সুন্দর করে সোজা দাগ দিবা। এরপরে বাম দিকে যদি যায় তাহলে মাইনাসের মান যাবে কত ঘর, 4 ধাপ, তাহলে -1 -2 -3 -4। এরপর এটা দেখো ডান দিকে 7 ধাপ। এখন যদি ধরো আমি এখানে ধরো এখন কত, ডান দিকে 7 ধাপ, তাহলে এখানে যদি 1 2 3 4 5 6 7 এবং এখানে বাম না রেখে আমরা ডান লিখি, এখানে 4 না রেখে আমরা 7 লিখি। তাহলে এখানে কত দেব, এটা শূন্য বিন্দু, তাহলে ডান দিকে বলতে কি 1 2 3 4 5 6 7, এইভাবে হলো ডান দিকে আছে। এটা এইভাবে করবা, এটা হলো খ নম্বর উত্তর। এখানে ক না লেখা খ লিখবা। এরপরে গ নম্বরে কি বলছে দেখো, শূন্য বিন্দুর ডান দিকে 11 ধাপ, তাহলে এখানে ডান দিকে 11 ধাপ, এখানে গ, এটা ধরো আমি মুছে দিই এখন, ডান দিকে 11 ধাপ, তাহলে আমরা তাহলে 11 ধাপ তো ডান দিকে দেবো। তাহলে ধরো আমি এখানে শূন্য বিন্দু দিলাম,
এরপরে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে এই যে এটা হলো 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এটা 7 এটা 8 এটা 9 এটা 10 এটা 11 এইভাবে বন্ধুরা 11 ধাপ পর্যন্ত তুমি যাইবা যা তাহলে তোমার গ নম্বর উত্তর শেষ এগুলার পিছনে প্লাস চিহ্ন না দিলেও হয় আমি আবার বলছি যে এই প্লাস চিহ্নগুলা তুমি না দিলেও হবে কারণ ডান দিকের মানগুলা সাধারণত ধনাত্মক মান চিহ্নিত করে এই কারণে মূলত আমরা এখানে এই প্লাস চিহ্নগুলা দেব না ঠিক আছে এগুলা তুমি যদি দাও তাই দিতে পারো না দেওয়া বেটার না দেওয়াই ভালো এরপরে দেখো আমাদের পরের সবার শেষের এই কাজটা হচ্ছে 6 ধাপ বামে তাই এখানে যদি ধরো আমি এটা একটু মুছছা এখানে যদি লেখি বাম কয় ধাপ 6 ধাপ এবং এখানে গহ নম্বর অঙ্ক তাহলে সংখ্যা রেখা আঁকো এত সংখ্যা রেখা আঁকলাম সংখ্যা রেখা আঁকলাম বাম দিকে 6 ধাপ তাহলে এখানে 0 বিন্দু বসালাম বাম কোনটা এদিকে এই যে 1 এলো 2 এলো 3 এলো 4 এলো 5 এলো 6 তাহলে তুমি কি লিখবে এখানে -1 মাইনাস অবশ্যই দিতে হবে 2 এরপর 3 4 5 6 বন্ধুরা এইভাবে তোমরা এই কাজটা করবা আশা করি এই কাজটা বুঝতে পারছো এরপরের কাজটা দেখো সংখ্যা হ্রাস ও বৃদ্ধি হ্রাস মানে কমা আর বৃদ্ধি মানে বাড়া তাহলে দেখো এখানে পূর্ববর্তী আলোচনা থেকে আমরা দেখতে পাই যে গতিপথের ডান দিকে যদি সংখ্যাটি ধনাত্মক হয় তবে বাম দিকের সংখ্যাটি ঋণাত্মক হবে যদি কোনো সংখ্যা থেকে 1 ধাপ ডান দিকে যাওয়া যায় তবে ওই সংখ্যার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে এবং 1 ধাপ যদি আমরা বামে যাই তাহলে সংখ্যাটার পূর্ববর্তী সংখ্যাটি পাইব অর্থাৎ এটা বলছে যেমন এখানে ধরো সরি এটা লাল কালি দিয়ে সাদা কালি দিয়ে দেখাই যেমন ধরো এরকম একটা সংখ্যা রেখা আমি আঁকলাম এখন এটারে যদি আমি 0 বিন্দু দেই তাহলে এটা ডান দিকে যাইতেছে এটা 1 এটা 2 এটা 3 এটা 4 আবার এখানে বাম দিকে মানে কত -1 -2 -3 এইভাবে 4 5 এরকম তাহলে দেখো পরবর্তী সংখ্যা এক ধাপ মানে সামনে গেলে ডানে গেলে হলো পরবর্তী সংখ্যা পাইম আর বামে গেলে কি পূর্ববর্তী সংখ্যা পাইম যেমন আমাকে যদি বলা হয় যে এই 1 এর পরবর্তী সংখ্যা কত তাহলে 1 এর পরবর্তী সংখ্যা হলো 2 আর যদি বলা হয় পূর্ববর্তী সংখ্যা কত তাহলে 1 এর পূর্ববর্তী সংখ্যা হলো 0 তদ্রূপভাবে যদি আমাকে বলা হয় যে 0 এর পরবর্তী সংখ্যা কত তাহলে 0 পরবর্তী সংখ্যা 1 আর 0 এর পূর্ববর্তী সংখ্যা কত 0 এর পরবর্তী সংখ্যা -1 এইভাবে এই কাজটা করতে হবে পূর্ববর্তী এবং পরবর্তী তাহলে দেখো 10 কি এটা ধনাত্মক সংখ্যা অর্থাৎ একটা যোগের সংখ্যা তাহলে 10 এর পরবর্তী সংখ্যা কত 10 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 11 8 এর পরবর্তী সংখ্যা কত 9 5 এর পরবর্তী সংখ্যা হলো -4 3 এর পরবর্তী সংখ্যা -2 0 এর পরবর্তী সংখ্যা কত 1 আর 3 এর পরবর্তী সংখ্যা কত 4 পরবর্তী সংখ্যা আবার 10 এর পূর্ববর্তী সংখ্যা কত 9 পূর্ববর্তী মানে আগের সংখ্যা 8 এর পূর্ববর্তী সংখ্যা কত 7 3 এর পূর্ববর্তী সংখ্যা কত 2 0 এর পূর্ববর্তী সংখ্যা কত -1 3 এর পূর্ববর্তী সংখ্যা কত -2 6 এর পূর্ববর্তী সংখ্যা কত
সরি 3-এর পূর্ববর্তী সংখ্যা হলো পূর্ববর্তী সংখ্যা বলছে এখানে দেখো, তাহলে 3-এর পূর্ববর্তী সংখ্যা হলো তোমার এটা হলো 3 না, তাহলে পূর্ববর্তী সংখ্যা হলো -4, আর 7-এর পূর্ববর্তী সংখ্যা হলো -7। এই ছিল বন্ধুরা পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা আমাদের। তাহলে এই পর্যন্ত হলো আমাদের পড়া। আমরা পরবর্তী থেকে আবার এই অঙ্কগুলা এয়ার থিওরি বিষয় এগুলো আমরা আলোচনা করুন ধারাবাহিকভাবে, এভাবে চলতে থাকবো। তো তোমরা এই পর্যন্ত এই অঙ্কগুলা দেখবা এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।